আসসালামু আলাইকুম, শুভ সকাল। সকালে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমেরিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। তো 1 নভেম্বর থেকে আপনার নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতৃত্বে আপনার যে মোটর যানবাহনের উপরে যে নতুন আইন প্রণয়ন করা হয়েছে, সেই আইনটা সম্পর্কে কিছু কথা। আর এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত, হতে পারেন আপনি আমার সাথে দ্বিমত, তো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। তো যেই আইনগুলো করা হয়েছে বেসিক্যালি এটা একদম নতুন না, মানে পুরনো যে আইনগুলো ছিল সেটাকে জাস্ট আপনার একটু মডিফাই করা হয়েছে। তো মডিফাইকৃত আইনে আপনার আগে দেখা গেছে যদি লাইসেন্সবিহীন যেসব গাড়ি বা যারা চালক আছে যারা আপনার গাড়ি চালাইতো তাদের ক্ষেত্রে জরিমানাটা ছিল 500 টাকা থেকে 500 টাকা জরিমানা এবং সর্বোচ্চ 4 মাসের জেল। তো নতুন আইনে সেটা মডিফাই করে করা হয়েছে আপনার প্রায় 50,000 টাকা জরিমানা, 25,000 টাকা জরিমানা, আর হচ্ছে যে আপনার 6 মাসের জেল। আর ভুয়া লাইসেন্স দিয়ে যারা গাড়ি চালান তাদের জন্য 1 থেকে 5 লক্ষ টাকা জরিমানা আর হচ্ছে 6 মাসের জেল, আগে যেটা ছিল 500 টাকা। আর ফিটনেসবিহীন গাড়ির ক্ষেত্রে আপনার আগে ছিল 2 থেকে 3,000 টাকা জরিমানা, এখন সেটা 50,000 টাকা করা হয়েছে। এছাড়া আরও আপনার আছে যে অবৈধ যেই কি বলে যে ফিটনেসবিহীন গাড়ি, তারপর হচ্ছে রেজিস্ট্রেশনবিহীন গাড়ি, এগুলোর ক্ষেত্রে বড় বড় অঙ্কের জরিমানা আছে। আরও আছে আপনার যদি হেলমেট ছাড়া গাড়ি চালান, যত্রতত্র পার্কিং করেন, তারপর হচ্ছে মোবাইলে আপনি যদি কথা বলেন গাড়ি চালানোর সময়, তারপর হচ্ছে যে আপনার সিট বেল্ট না বাঁধা, এরকম নানান উল্টো পথে গাড়ি চালানো, এরকম অনেকগুলো আইন সংশোধন করে এগুলার যে জরিমানার জায়গাটা সেটা অনেক একটা বড় অঙ্ক করা হয়েছে। তো এই আইনটা বা এই লটা আসলে কতটুকু আপনার বা আমাদের জন্য আসলে কার্যকর করা হবে বা কতটুকু সেটা কার্যকর হলে বাস্তবায়নের সুযোগ হবে। এখন এখানে আপনার একটা দেখার বিষয় হচ্ছে যে বাংলাদেশের মানুষের আসলে অ্যাভারেজ ইনকাম কত। অ্যাভারেজ ইনকাম কিন্তু আমরা যারা মধ্যবিত্ত জায়গায় আছি, সমাজের খুব উচ্চ পর্যায়ের লোক যারা, তাদের ইনকাম হিউজ, বাট অধিকাংশ মানুষই 15 থেকে আপনার 20-25 হাজার টাকা দামের, আপনার 70% মানুষ মনে হয় মোটামুটি এই লেভেলে আসলে আমরা জীবনযাপন করি যারা বাংলাদেশে আছি। আর প্রতিটা মানুষেরই অন্তত একটা করে মোটর বাইক আছে, আর অনেকে আছেন যে আপনার মোটর যানবাহন ব্যবসার সাথে জড়িত। তো এইটা আসলে একটা হচ্ছে আপনার কিসের মতন, আমি যদি বলি এটা হচ্ছে আপনার একটা জালের মতন। একটা জালের যদি আপনি মাঝখানে টান দেন তাহলে জালের বাকি অংশ যেটা আছে সেটাও আপনার প্রভাবিত হয়ে যায়। তো এখন দেখার বিষয় হচ্ছে যে এই আইনটা বেসিক্যালি আপনার যিনি গাড়ি চালক বা যিনি গাড়ির মালিক তাদের উপরে কিন্তু মেইন এটা আপনার এই আইনটা প্রণয়ন করা হচ্ছে। এখন ধরেন যিনি গাড়ির চালক আছেন তার উপরে যে আইনটা দেওয়া হচ্ছে, আইনে যে জরিমানার কথা লেখা হয়েছে সেটা অনেক যুক্তিসঙ্গত আছে। তবে প্রশ্ন হচ্ছে, আপনারা যারা ইউরোপে থাকেন বা মিডল ইস্টে থাকেন, মিডল ইস্টেও একটু সমস্যা হয় গাড়ির ড্রাইভিং লাইসেন্স পাইতে, কিন্তু কোরিয়ার মতো দেশে মাত্র 3 দিনে আপনাকে আপনার ড্রাইভিং লাইসেন্স তাৎক্ষণিক দিয়ে দিবে। আর গাড়ি রেজিস্ট্রেশন সেগুলো তো মাত্র আপনার 2-1 ঘন্টার ব্যাপার বা একদিনের মধ্যে আপনি পেয়ে যাবেন। এখন আমাদের বাংলাদেশে আপনার গাড়ি যখন কিনি, একজন মোটরসাইকেল যখন আমরা কিনি, তখন আমরা ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা দিই, বা যিনি একজন গাড়ি চালক আছেন ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা দেন। শতভাগ পাশ করলেও আপনার দেখা গেছে কোনো এক অজানা কারণে আমাদের ফাইলগুলো আটকে যায়, বারবার পরীক্ষা দেওয়া হয়, হেনস্তা মেনস্তা, তারপরে আসলে আমাদেরকে অন্য পন্থা অবলম্বন করতে হয়, অন্যায় যাইতে হয়, যেটা হচ্ছে তাদের জন্য অন্য আয়। তো সেই আয় থেকে আমরা ইচ্ছে করলে আপনি পরীক্ষা না দিয়েও আসলে ড্রাইভিং লাইসেন্স পাওয়া বাংলাদেশে খুব সোজা। তো এখন হচ্ছে যে এই যে যারা আপনার ড্রাইভিং লাইসেন্স দিচ্ছে, যে সেকশনগুলো বিআরটিসি আছে, বিআরটিএ আছে, নানান ধরনের ডিপার্টমেন্টগুলো আছে, তো সেইখানে কি আসলে সরকারের কোনো আইন কার্যত এরকম করা হচ্ছে কিনা, যে ধরেন একজন মানুষ তিনি ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা দিবেন, দিনে দিনে বা সর্বোচ্চ 3 দিনে তিনি যদি সেটা না পান, তাহলে ওই বিআরটিএ বা বিআরটিসি কর্মকর্তার জন্য বা ড্রাইভিং যারা লাইসেন্স দেয় সেই ডিপার্টমেন্টের জন্য আসলে সরকার কত টাকা জরিমানা বরাদ্দ করেছেন, সেটা কিন্তু খুবই এখানে ইম্পর্ট্যান্ট। নাম্বার 2 হচ্ছে যে আপনার গাড়ি রেজিস্ট্রেশন করা। আপনারা জানেন বাংলাদেশে আমার মনে হয় যে 50% গাড়ি রেজিস্ট্রেশনবিহীন গাড়ি, ভুয়া নাম্বারে চলে। এখন এগুলো চেক করার জন্য রাস্তায় থাকে আমাদের ট্রাফিক সার্জেন্টরা থাকে। তো এক অজ্ঞাত কারণে ট্রাফিক সার্জেন্টরা এগুলো দেখেন, আর যখন দেখে আমরা নক পকেটে আপনার আলাদা 500 টাকা বা 1000 টাকার নোট, আপনারা যারা বাংলাদেশে মাইক্রোবাস চড়েন দেখবেন, এয়ারপোর্ট থেকে যখন নামে বাংলাদেশে যান দেখবেন যে মাইক্রো ড্রাইভার 2টা 500 টাকার নোট এরকম ভাজে ভাজে রাখে। কি এগুলো? পোস্টে পোস্টে আপনার ট্রাফিকরা ধরবে তাদেরকে দিবে, এটা কিন্তু করে। তো তার মানে হচ্ছে যারা রক্ষক তারাই হয়ে গেছে ভক্ষক। এখন এই আইনগুলা যেগুলো আপনার চালু করা হচ্ছে, যে গাড়ি রেজিস্ট্রেশন করতে আসলে কতদিন সময় লাগবে সেটা যদি সময় মতো না দেয়, সেটা তদারকির জন্য কি আলাদা কোনো সেল গঠন করা হয়েছে, বা তাদের উপর জরিমানার বিষয়টা কি? যে একটা গাড়ির সব কিছু ঠিক আছে, একজন ড্রাইভারের সব কিছু ঠিক আছে, তারপরে তিনি আপনার লাইসেন্স পাচ্ছেন না, গাড়ির রেজিস্ট্রেশন হচ্ছে না, সেই ক্ষেত্রে সরকার আসলে কী ধরনের পদক্ষেপ নিচ্ছে, এটা কোটি টাকার প্রশ্ন। থার্ড হচ্ছে যে এই আইনটা যখন কার্যকর হবে, আইনটা বাস্তবায়ন করবে কে? আমাদের বাংলাদেশের
আইন শৃঙ্খলা বাহিনী বা ট্রাফিক পুলিশ যারা আছেন তারা, বা হাইওয়ে পুলিশ যারা আছেন তারা। এখন আমরা বাংলাদেশে যেই একটা কালচারে বড় হচ্ছে, আমাদের পুলিশ ভাইরা যথেষ্ট অনেক ভালো কাজ করে অনেকেই, তবে কিছু কিছু পুলিশ ভাইরা আপনার দেখা গেছে হাদিয়া নিতে খুব অভ্যস্ত, রিক্সাওয়ালাকে পর্যন্ত ছাড় দেয় না, ফকিন্নি পর্যন্ত ছাড় দেয় না, এমনও ঘটনা মাঝে মাঝে আমরা দেখি। তো এখন এই যে ইনকামটা ধরেন যদি 1 থেকে 5 লক্ষ টাকা জরিমানা যখন আপনি ভুয়া লাইসেন্স দিয়ে ধরলেন, এখন ট্রাফিক পুলিশের কাছে আগে 500 টাকা জরিমানার ব্যবস্থা ছিল, তো 200-300 টাকা দিলে ছেড়ে দিত, বা আপনার 4 মাসের জেল ছিল, এটা আসলে কার্যকর হয় না। তো দেখা গেছে যে আপনার রেজিস্ট্রেশন বিহীন গাড়ি আগে ধরলে হয়তো 2-3 হাজার টাকা, আইনে আছে সর্বোচ্চ 1,000 টাকা দিলে ছেড়ে দিত। তো এখন এই যে ছাড়ার জন্য আসলে বিশাল, ধরেন আপনি নতুন একটা গাড়ি নামাইছেন, রেজিস্ট্রেশন পান নাই, লইয়া বার হইছেন, পড়ছেন কাকার হাতে ধরা, আমাদের ট্রাফিক ভাইদের হাতে, তখন আপনার গাড়ির চেহারার দিকে তাকাইয়া, নতুন হুন্ডা পালসার, ডিসকভার, তারপর হচ্ছে সুজুকি, ইয়ামাহা, হুন্ডা, এগুলোর দিকে তাকাইয়া, এইসব মোটরসাইকেলের দিকে তাকাইয়া, আপনার চেহারার দিকে তাকাইয়া যদি মাখন ঝরে চেহারা থেকে, আর যদি বোঝে বিদেশি পার্টি, তাহলে আপনি শিওর থাকেন যে আপনার 6 মাসের জেল খাটানোর থেকে বাঁচার জন্য মিনিমাম 10-15 হাজার টাকা আপনার হাদিয়া দিতে হবে। এটা কিন্তু খুবই বাস্তব। আমি আসলে বাংলাদেশের কি বলে যে প্রেক্ষাপটের উপরে এই কথাগুলো বলতে হয়, যেটা অনেকে অস্বীকার করবেন, কিন্তু এটাই বাস্তবতা। এটাই বাস্তবতা যে এই আইনটা আসলে যারা কার্যকর করবে, আমাদের বাংলাদেশের পুলিশ প্রশাসন যথেষ্ট ভালো কাজ করার পরেও কতিপয় অসাধু পুলিশ কর্মকর্তাদের জন্য এটা হচ্ছে। পথে ঘাটে যারা বাই মোটরসাইকেল বাংলাদেশে চালান তাদের এই অভিজ্ঞতা আছে। এখন সাধারণ যাত্রী যারা আছে তাদের হিসাবটা আলাদা, কারণ সাধারণ মানুষ যারা হুন্ডা চালায় না, গাড়ি চালায় না, তারা বুঝবে না এগুলোর যে যন্ত্রণা, বা এই ধরনের পরিস্থিতির শিকার হয় নাই। আমরা যারা চালাই তারা আমরা এটা শিকার হয়েছি। থার্ড আছেন যে বাকি যে আইনগুলা, যে হেলমেট না পারলে আপনার 5,000 টাকা জরিমানা, এইটা একদম পারফেক্ট। বাংলাদেশের পোলাপান বাইক একটা কিনে আপনার লুকিং গ্লাস খুললে ফেলে, মানে কি যে করে বুং বাং তুং তাং, হ্যাঁ এগুলোর জন্য একদম পারফেক্ট আছে। তারপর হচ্ছে মোবাইল ফোনে কথা বলা, বাংলাদেশের অধিকাংশ চালক পান খাইতে খাইতে গাড়ি চলতেছে, 100 জন যাত্রী, সেই মোবাইলে তার বউয়ের সাথে কথা কইতেছে, গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে, নানান বিষয়ে তার মেজাজ গরম হচ্ছে। একটা চালক যখন গাড়ি চালায় তখন তার কনসেন্ট্রেশন গাড়ির দিকে থাকা উচিত। এদিকে এই আইনটা একদম পারফেক্ট আছে। তারপর হচ্ছে উল্টো পথে গাড়ি ঢুকানো, 100% পারফেক্ট আছে, আমি এটার ক্ষেত্রে রাজি আছি, এই যে জরিমানাগুলো। তারপর হচ্ছে যে আপনার যত্রতত্র পার্কিং, বাংলাদেশের যানজটের একটা বড় সমস্যা হচ্ছে যারা গাড়ি টাড়িতে চলে তারা যে কোনো জায়গায় গাড়ি একটা ঢুকাই রাখে, হুন্ডলরা নিয়ে পাটকেরা রেখাতে, যার কারণে সাধারণ ফুটপাথগুলো পর্যন্ত আপনার দখল হয়ে যায়, যে ফুটপাথের উপর দিয়ে হুন্ডা চলে বাংলাদেশে, এটা খুব অ্যাভেলেবেল। এরপর বাকি যে আইনগুলো আছে, আপনার পথচারীদের জন্য কিছু আইন করা হয়েছে, আর এটা একদম পারফেক্ট ঠিক আছে, যে আপনি যদি সিগন্যাল ক্রস করেন, সিগন্যাল না মাইনা, আমাদের বাংলাদেশে হয় কি হাই রোড একটা গাড়ি চলতেছে, আপনার ধরেন 150-200 স্পিডে আছে গাড়িটা, এখন আমি আপনি বা আমাদের আম্মা খালারা করে কি, মাঝ রাস্তা দিয়ে উঠে এদিকে তাকা একবার, ওদিকে তাকা একবার, পটকার একটা দৌড় দেয়, ঠিক আছে। এখন ধরেন 200 স্পিডে যে গাড়িটা আসছে, সেই গাড়িটা যদি মাঝখানে হঠাৎ করে দেখা যায় একজন মানুষ সামনে, তো তখন কি আসলে কিছু করার আছে? উনি কি 100 জন মানুষের জীবনের উপর রিস্ক দিবেন? হঠাৎ করে গাড়িটা ব্রেক করা মানে উল্টে যাবে, তো উনি তারাই ডইলা চলে যান। এরপরে হয় কি, $1 পরে আপনার সামনের রাস্তা ব্যারিকেড হয়, হাইওয়ে রোড বন্ধ হয়ে যায়, ভাঙ চুর, কি যে অবস্থা। কিন্তু যিনি দোষ করছেন তার দোষটা আসলে সামনে আসে না। আমাদের বাঙালির বড়ই তাড়াহুড়া। সরকার শত শত কোটি টাকা খরচ করে ওভারব্রিজ তৈরি করছে, ফুট ওভারব্রিজ করছে, কিন্তু আমরা সেগুলো চলি না। আমরা মধ্য রাস্তাতে ঢাকা শহর গেলে দেখবেন, বা আমরাই তো করি এটা ভাই, সিগন্যাল কে যাবো ওই পর্যন্ত হাইটা পটপট করে এদিক দিয়ে রাস্তার মাঝখান দিয়া, হ্যাঁ আপনার ওই যে কি বলে যে ডিভাইডার থাকে, ডিভাইডার ফাঁক কইরা ভাইয়া, মানে এগুলো আমরা করি। আমাদের জন্য আইনটা খুবই শক্ত হওয়া উচিত। আর আমি আপনি যারা আছি, আমরা যখন বিদেশে থাকি, শতভাগ আইন মানি, যেখানে সেখানে ময়লা ফালাই না, সিগন্যাল ছাড়া রাস্তা পের হয় না, দাঁড়াই থাকি প্রয়োজন 10 মিনিট। কিন্তু বাংলাদেশে গেলে কোনো এক অজানা কারণে আমাদের মধ্যে যথেষ্ট তাড়াহুড়ার কাজ করে। তো এই যে টোটাল বিষয়টা, এই আইনটা আসলে একটা জায়গা থেকে এটা কার্যকর করা সম্ভব না। এটার জন্য আমার আপনার সরকারের বা সরকারি যে কর্মকর্তাগুলো আছে সবার আসলে এখানে যৌথ সমন্বয় দরকার। কিন্তু সেটা কতক্ষণ ইফেক্টিভ হবে, কারণ আমরা দুর্নীতি পরায়ণ দেশ, বেশ কয়েকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছি। আমাদের প্রশাসনে যারা থাকে তারা 8-10 লাখ টাকা ঘুষ দিয়ে বিআরটিসির কোনো রকমে একটা যদি লাইসেন্সের অফিসে চাকরি পায় তাহলে তো চলছে। এরকম আপনাদের পরিচিত নিশ্চয় আছে, 1 বছর 2 বছর 5 বছর চাকরি করছে, 10 তলা বাড়ির মালিক কই। এরপর দেখেন টোকনের উপর গাড়ি চলে। এখন পুলিশ ভাইদের যে একটা 2 পয়সা ইনকাম ছিল, আমার একটা সিএনজি ছিল বাংলাদেশের ব্যবসার জন্য, তো এটা আপনার টোকনের উপরে চলতো। প্রতি মাসে থানাতে নির্দিষ্ট মাসোয়ারা দিতে হইতো। অনেকে অস্বীকার করতে পারেন, কিন্তু এটাই বাস্তবতা যারা গাড়ির লেনে জড়িত আছেন। তো এই বিষয়টা আসলে সামগ্রিক একটা বিষয়, এখানে সকলের সামগ্রিক সমন্বয় দরকার। তো আশাবাদী আছি যে কিছু মানুষ বড়লোক হবে। এই আইন আসলে কার্যকর কতটুকু সম্ভব হবে সেটা জানি না, বাট যারা অসাধু মানুষ আছে তাদের ব্যবসাটা কিন্তু রমরমা হবে। তো সরকারের উচিত এই আইনগুলো একজন গাড়ির মালিকের উপরে, একজন ড্রাইভারের উপরে চালু করার সাথে সাথে, সাধারণ যাত্রীগণের উপরে চালু করার সাথে সাথে, যেই প্রশাসনের যন্ত্র কাঠামোগুলো আছে যারা এগুলাকে আপনার মনিটরিং করে, যারা এগুলাকে ওকে করে, তাদেরকেও আরো দ্রুত কাজ করতে হবে, নয়তো মানুষ এগুলা থেকে বের হইতে পারবে না।
এটা একটা টোটাল প্রসেসিং। তো হতে পারে না আপনি আমার সাথে দ্বিমত, তো আপনি আসলে কি মত প্রকাশ করেন সেটা কমেন্টে লিখতে পারেন। আজ এই পর্যন্তই, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।